ওকে, আজকে ক্লাসে আমরা দেখব প্র্যাকটিস 15 সেন্টেন্স কমপ্লিশন। দ্য সেন্টেন্স গ্যাপ ফিল। সেন্টেন্স গ্যাপ ফিল সম্পর্কে আমরা একটু আগে বেসিক একটু ধারণা নিয়ে নেই। Listening, summary completion বা sentence completion. Summaries and sentences. You need to fill out missing information in the summaries or sentences with the words you hear in the recording. তাহলে সেন্টেন্স কমপ্লিশনের সেন্টেন্সটা অথবা সামারি সেন্টেন্সটা যেটা মিসিং ওয়ার্ড থাকবে সেই মিসিং ওয়ার্ড কোথা থেকে লিখবো? রেকর্ডিং এ যা শুনবো তার থেকে। Sentence completion provides detached sentences, while summary provides sentence joined together. Detached sentences, আলাদা আলাদা সেন্টেন্স থাকবে কোথায়? ডিটেচড সেন্টেন্সে। আর সামারিতে কি থাকবে? কতগুলো সেন্টেন্স জয়েন্ট থাকবে। Sentences or summaries follow standard grammatical rules or layout. Very important. Underline করে রাখি। Standard grammatical rules or layout. Grammatical structure একদম 100% follow করবে। Grammatical structures, preposition, auxiliary verbs or articles may guide you to pick right word from the audio to give the answer. Sentence এর কোনো preposition থাকলে, auxiliary verbs থাকলে, কোনো articles থাকলে আশেপাশের এই জিনিসগুলো দিয়ে আমি বুঝতে পারবো যে আসলে এখানে কোন শব্দ ফিট হবে এবং সেই নির্দিষ্ট শব্দটা আমরা অডিও থেকে শুনে লিখে নিতে পারবো আনসার হিসেবে। Remember, the completed sentences must be grammatically correct. সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দ বসানোর পরে সেন্টেন্সটা যেন grammatically correct হয়। For example, digital photography is a blank level course. একটা সেন্টেন্স দেওয়া হলো কি? Digital photography is an blank level course. Here if you put advanced, it will be grammatically incorrect and the answer will be wrong. Advanced যদি লিখি তাহলে কি হবে? আনসারটা wrong হবে। কেন? The candidates made a mistake to hear the actual word advanced. Such mistakes also occur for words like improved, interested, balanced, disabled, aged. এই পাঁচটা ওয়ার্ড আইএলটিএস লিসেনিং পরীক্ষায় অনেকবার আসছে। স্টুডেন্টরা ইমপ্রুভের জায়গায় ডিটা লাগাই না, ইমপ্রুভ লিখে IMPROVE। অ্যাডভান্সড এর জায়গায় শুধু অ্যাডভান্সড লিখে ডিটা লাগাই না। ইন্টারেস্টেড এর জায়গায় ইন্টারেস্টেড লিখে ডিটা লাগাই না। এই ভুল যদি সেন্টেন্স কমপ্লিশন হয় আনসার হবে না। ঠিক আছে, আমরা তাহলে এখন দেখি 37 কোয়েশ্চেন। তো আমাদের ফার্স্ট স্টেপ 1 কি? হোয়াট ইজ স্টেপ 1? ইনস্ট্রাকশনে কি কি দরকার আমাদের? ইনস্ট্রাকশনে আমরা কি কি জিনিস চাই? প্রথমে দেখবো আমরা এই যে কোয়েশ্চেন 31 to 37, প্রথমে আমরা দেখবো কয়টা প্রশ্ন? 7টা প্রশ্ন। সেকেন্ড আমরা দেখবো কমপ্লিট দ্য সেন্টেন্স বিলো, কোন ধরনের প্রশ্ন? কয়টা প্রশ্ন, কোন ধরনের প্রশ্ন? সেন্টেন্স গ্যাপ ফিল। তিনটা হচ্ছে নো মোর দেন 3 ওয়ার্ডস। এই তিনটা three pieces of information are very crucial in the instruction. আমাদের অ্যাক্টিভ হওয়ার, বিফোর লিসনিং অ্যাক্টিভ হওয়ার 5টি স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন থেকে আমরা তিনটা জিনিস বের করব, যে কয়টা প্রশ্ন নিয়ে আমার কাজ, কোন ধরনের প্রশ্ন নিয়ে আমার কাজ, এই কাজ করতে গিয়ে আমি কয় শব্দ লিখতে পারবো। কি কি বললাম? নাম্বার 1 কয়টা প্রশ্ন, নাম্বার 2 কোন ধরনের প্রশ্ন, নাম্বার 3 কয় শব্দ লেখা যাবে। ঠিক আছে, এটা ক্লিয়ার করার পরে আমরা চলে যাব সেকেন্ড স্টেপ। বিফোর লিসেনিং এর সেকেন্ড স্টেপের নাম কি? প্রেডিকশন শব্দের অর্থ কি? হ্যাঁ, পূর্বাভাস, আগে ভাগে, হ্যাঁ, টু নো ইন অ্যাডভান্স, আগে ভাগে বোঝা। ঠিক আছে,
তো করতে কিভাবে বুঝবো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা সরাসরি শিরোনামে চলে যাব। শিরোনাম কি দেওয়া আছে, হিস্ট্রি অফ দ্য মেডিটেরানিয়ান সি, তাহলে ভূমধ্য সাগরের ইতিহাস। হিস্ট্রি মানে কি ইতিহাস। এরপরে কি দেওয়া আছে, দ্য রোমান ইনফ্লুয়েন্স, রোমানদের ইনফ্লুয়েন্স মানে কি, এখানে বোঝাচ্ছে আধিপত্য। ভূমধ্য সাগরের ইতিহাসের প্রেক্ষাপটে রোমানদের আধিপত্য নিয়ে এখানে আলোচনা করা হবে। তাহলে প্রেডিকশনে আমরা কি চাই, প্রেডিকশন আমরা কেন করি, বিফোর লিসনিং এ প্রেডিকশনটা আমরা কেন করি? প্রেডিকশনের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে কে কথা বলবে সেটা নির্ধারণ করা। কার সাথে কথা বলবে, কি নিয়ে কথা বলবে, কয়টা জিনিস চাই, কে কথা বলবে, কার সাথে কথা বলবে, কি নিয়ে কথা বলবে। তো প্রেডিকশনের এই জিনিসটা করতে গেলে আমাদের যে কিছুক্ষণ আগে আমরা যেটা পড়েছিলাম কি ছিল সেটা, ইনস্ট্রাকশন আমরা প্রথমে কি চাই, প্রশ্ন সংখ্যা। তাহলে কয়টা প্রশ্ন সংখ্যা এখানে, কয়টা, 7টা। কত থেকে কত, এখানে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে 31 থেকে 37টা কোন সেকশনের প্রশ্ন। 4 সেকশনে একজন কথা বলে নাকি দুইজন কথা বলে, একজন। সেকশন 2 এবং সেকশন 4 সবসময় একজনই কথা বলবে, এটা সবসময় কি মনোলগ। তাহলে আমরা এই জিনিসটা আমাদেরকে হেল্প করবে যে কয়জন কথা বলবে এখানে, একজন। তাহলে আমাদের বিষয়বস্তু কি থাকে সেকশন 3 এবং সেকশন 4 এ, লেকচারস, টিউটোরিয়ালস, সেমিনার্স অর একাডেমিক ডিসকাশনস। তাহলে নিশ্চয়ই এটা কি হতে পারে, কোন একটা লেকচার হতে পারে। কি বিষয়ে লেকচার, হিস্ট্রি। তাহলে নিশ্চয়ই একজন হিস্ট্রি প্রফেসর এই কথাটা বলবেন, তাই না? একজন হিস্ট্রি প্রফেসর ভূমধ্য সাগরের ইতিহাস নিয়ে এবং সেই প্রেক্ষাপটে রোমানদের আধিপত্য নিয়ে কথা বলবেন। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমরা বিফোর লিসনিং যে ফার্স্ট স্টেপ ইনস্ট্রাকশন, কয়টা প্রশ্ন, কোন ধরনের প্রশ্ন, কয় শব্দে লিখতে হবে সেটা বুঝলাম। আর প্রেডিকশন দিয়ে কে কথা বলবে, কোন বিষয়ে কথা বলবে, কার সাথে কথা বলবে। তাহলে আমরা বুঝতে পারলাম কে কথা বলবে, একজন প্রফেসর বা লেকচারার। কি বিষয় নিয়ে কথা বলবে, ইতিহাস নিয়ে, এবং ইতিহাসের প্রেক্ষাপটে রোমানদের আধিপত্য নিয়ে। কাদের সাথে কথা বলবে, নিশ্চয় স্টুডেন্টদের সাথে কথা বলবে, তার মানে লেকচার দিবে। 3 নাম্বার স্টেপ কি, অ্যানালাইসিসের কাজ কি। অ্যানালাইসিসে আমরা প্রশ্নটাকে ভেঙে ভেঙে দেখব এবং বুঝতে চেষ্টা করব প্রশ্ন আমার কাছ থেকে কি চাচ্ছে। অ্যানালাইসিসের কাজ কি, প্রশ্নটাকে ভেঙে বুঝা, অর্থ বুঝা এবং সিদ্ধান্তে আসা যে প্রশ্ন আমার কাছে কি চাচ্ছে। কত লম্বা সেন্টেন্স, কিন্তু কি চাচ্ছে আমার কাছে, সেটাই হচ্ছে অ্যানালাইসিস। তো এখানে দেওয়া আছে আলেকজান্ডার দ্য গ্রেট। সাবজেক্টটা কি আসলে এই সেন্টেন্সে, আলেকজান্ডার দ্য গ্রেট নাকি, হ্যাঁ কোনটা হবে সাবজেক্ট? আপনি বলো কোনটা হবে সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট কি? ইয়েস, ডেথটা হচ্ছে আসলে সাবজেক্ট, আলেকজান্ডার দ্য না। আলেকজান্ডার দ্য গ্রেট দ্য সাবজেক্ট না, সাবজেক্ট কি? ডেথ। ডেথ মানে মৃত্যু। ভার্ব কোনটা? এটা হচ্ছে একটা ফ্রেজ, বি ফলোড বাই। এই ফ্রেজটার অর্থ কি, ফ্রেজটা আমরা লিখে রাখি, বি ফলোড বাই। বাংলা অর্থ কি এটার? বাংলা অর্থ হচ্ছে পর পর ঘটা। বি ফলোড বাই মানে কি, পর পর ঘটা। যদি বলা হয় এক্স ইজ ফলোড বাই ওয়াই, তার মানে কি? এক্স ইজ ফলোড বাই ওয়াই, লাবণী এটার অর্থ কি হবে? আমি তো এটা বলি নাই, আমি কি ফলো করে বলছি? বি ফলোড বাই শব্দের অর্থ কি বললাম, ফ্রেজের অর্থ কি বললাম? পর পর ঘটা। এক্স এর পর পর ওয়াই ঘটে, ওয়াই এর পর পর এক্স না, কি হবে? এক্স এর পর পর ওয়াই ঘটে। একসাথে বলি, এক্স ইজ ফলোড বাই ওয়াই, এক্স ইজ ফলোড বাই ওয়াই। এক্স এর পর পর ওয়াই ঘটে। আচ্ছা, এখন আমি একটা সেন্টেন্স বলি, থিংক এন্ড টেল মি দি আনসার।
লাঞ্চ ইজ ফলোড বাই মিটিং। কি হবে? খুব ভালো করে খেয়াল করতে হবে, মানে নিজের ওই কি বলে এটা, মানে অভিজ্ঞতা ব্যবহার না করে সেন্টেন্সের অর্থ বলতে হবে। মানে আমরা তো অভিজ্ঞতা চিন্তা করি যে না বাস্তবে কি হয়। আমার সেন্টেন্সের অনুবাদ করতে বলেছে, বাস্তবতা আমি জিজ্ঞেস করিনি। সেন্টেন্সে কি ছিল? লাঞ্চ ইজ ফলোড বাই মিটিং, তার মানে লাঞ্চের পরপর মিটিং হবে। তো আমরা চিন্তা করি যে না মিটিং এর পরে, মানে না স্যার আমাকে বোকা পাইছে, মিটিং এর পরে না লাঞ্চ দেয়, আগে তো দেয় না। হ্যাঁ, এভাবে বললে হবে না, কারণ আমার শুরুতে কি ছিল? লাঞ্চ। তাহলে লাঞ্চের ইজ ফলোড বাই ওয়াই, ইজ ফলোড বাই মিটিং। ঠিক আছে? The conference is followed by a musical show. কনফারেন্সের পরে মিউজিক্যাল শো। ঠিক একইভাবে আলেকজান্ডার দ্য গ্রেটস ডেথ, মহামতি আলেকজান্ডারের মৃত্যুর পরপর কি ঘটে? পাওয়ার স্ট্রাগলস। পাওয়ার স্ট্রাগলস মানে ক্ষমতার লড়াই। তার মানে মোহাম্মদ আলেকজান্ডার মারা যাওয়ার পরপরই শুরু হয়ে গেল ক্ষমতা কে নিবে, কাদের মধ্যে? among রাইভালস। রাইভালস মানে কি? আচ্ছা কোন সিনোনিম চিন্তা করা যায়? রেবেলস। আচ্ছা আর কি বলা যায়? হ্যাঁ, গুড, কন্টেস্ট্যান্ট। হ্যাঁ, কন্টেস্ট্যান্ট। আর কি এমনি যুদ্ধ করে যে এই ধরনের রাইভালদেরকে কি বলে? অপোনেন্টস। বিরোধী আমরা অপোজিশন, অপোনেন্টস। ঠিক আছে? এই যে সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রে সিনোনিমস গুলো মাথায় আনার চেষ্টা করতে হবে, কারণ ওরা যখন আনসার বলবে, মানে অডিওতে বলবে, তখন এই হুবহু এই ওয়ার্ডটা ব্যবহার না করে তার সিনোনিমাস কোন এক্সপ্রেশন ব্যবহার করবে। এই কারণে এটা আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে আমরা দেখলাম যে মোহাম্মদ আলেকজান্ডারের মৃত্যুর পর কি করেছিল? ক্ষমতার লড়াই। কাদের মধ্যে? বিরোধী দলের মধ্যে। আচ্ছা কি নিয়ে? কনসার্নিং মানে কি? কনসার্নিং মানে নিয়ে, নিয়ে, ব্যাপারে। কিসের ব্যাপারে দ্বন্দ্বটা? মেডিটেরেনিয়ান, ভূমধ্যসাগরে কোন একটা কিছু নিয়ে। ভূমধ্যসাগরে কোন একটা কিছু নিয়ে বিরোধীদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়ে গেল। নিশ্চয়ই এখানে কোন একটা কিছু দখল করবে, নাহলে তো ক্ষমতার লড়াইয়ের কথাটা এখানে আসতো না। ওকে, তাহলে এক নম্বরে আমরা আসলে, এক নম্বর কোয়েশ্চেন আমাদের কাছে কি চাচ্ছে? টাকা চাচ্ছে, সংখ্যা চাচ্ছে, ব্যক্তির নাম চাচ্ছে, স্থানের নাম চাচ্ছে? স্থানের নাম, স্থান চাচ্ছে। মানে ভূমধ্যসাগরে কোন একটা স্থান যেটা দখল করার জন্য বিরোধী দলের মধ্যে কি শুরু হয়ে গেছে? ক্ষমতার লড়াই। সেকেন্ড কোয়েশ্চেনে বলছে আচ্ছা, তো দ্য রোমানস মানে রোমানরা, এক্সপেরিয়েন্স মানে মুখোমুখি হয়েছিল, দ্য থ্রেট মানে হুমকি, অফ সামথিং মানে কিছু একটা হুমকির মুখোমুখি হয়েছিল। তা সে হুমকিটা কোথায়? টু মানে কি? প্রতি। তাহলে হুমকিটা কিসের প্রতি? দেয়ার আর্লি নোবেল সুপ্রিমাসি। সুপ্রিমাসি মানে কি? আধিপত্য, সুপ্রিমাসি। তাহলে তাদের আর্লি মানে শুরুর দিকে, নেভাল মানে সামুদ্রিক, তাদের শুরুর দিকের সামুদ্রিক আধিপত্যতে, তাদের শুরুর দিকের সামুদ্রিক আধিপত্যের ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তারা হুমকির সম্মুখীন হয়েছিল। কার হুমকির সম্মুখীন হয়েছে? কি বের করতে হবে? কার। এক নম্বরে কি বের করতে হবে?
স্থান। 2 নম্বরে কি বের করতে হবে? কোন একটা ব্যক্তি, চোর, ডাকাত, হ্যাঁ এরকম কোন কেউ একটা হতে পারে। আচ্ছা, কিসের হুমকির সম্মুখীন হয়েছিল? কোন ব্যক্তি হতে পারে অথবা কোনো ঘটনা হইতে পারে। কি কি হইতে পারে? কোন ব্যক্তি। হুমকিটা কে দিতে পারে? ব্যক্তিও দিতে পারে, কোনো ঘটনা যেমন প্রাকৃতিক দুর্যোগ বা কোনো আক্রমণ বা চুরি ডাকাতি ইত্যাদি। 3 নম্বরে যেটা বলছে, the Roman Empire's first step in achieving naval supremacy was setting up a department for something of ships. এখানে ভার্ব কোনটা? was। সাবজেক্ট কি? সেটিং না, was। সাবজেক্ট কি? ফার্স্ট স্টেপ, তার মানে প্রথম পদক্ষেপটা ছিল। কিসের প্রথম পদক্ষেপ? রোম সাম্রাজ্যের প্রথম পদক্ষেপটা ছিল। এরপরে দেওয়া আছে প্রেপোজিশনাল ফ্রেজ ইন অ্যাচিভিং। অ্যাচিভ শব্দের অর্থ কি? অর্জন করা। ইন অ্যাচিভিং মানে অর্জন করার ক্ষেত্রে। সাধারণত ভার্বের আগে যদি আইএন হয় বাংলা করার সময় আমরা কি করব? ওই কাজটা করার ক্ষেত্রে। তার মানে অর্জন করার ক্ষেত্রে। কি অর্জন করার ক্ষেত্রে? না, নেভাল সুপ্রিমাসি, সামুদ্রিক আধিপত্য অর্জন করার ক্ষেত্রে রোম সাম্রাজ্যের প্রথম ধাপ ছিল স্থাপন করা। সেটিং আপ মানে কি? স্থাপন করা। কি স্থাপন করা? আ ডিপার্টমেন্ট। কিসের জন্য? ফর সামথিং অফ শিপস, তাই না? জাহাজের কিছু একটা করার জন্য তারা কি করেছিল? একটা ডিপার্টমেন্ট স্থাপন করেছিল। আমাকে বের করতে হবে ডিপার্টমেন্টের কাজ কি ছিল। ডিপার্টমেন্টের কাজ কি ছিল তার অর্ধেক দেয়া আছে, জাহাজকে কিছু একটা করা। তাহলে কি করতে পারে জাহাজ? জাহাজকে নোঙ্গর করা, জাহাজকে কাটা, জাহাজকে ভাঙা, জাহাজকে মেরামত করা, জাহাজকে তৈরি করা, এরকম কিছু একটা হতে পারে। এখন ওরা বলে দিয়েছে তাদের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে, তার মানে পজিটিভ না এটা? তাহলে জাহাজকে কি নষ্ট করবে নাকি তৈরি করবে? কোনটা হইতে পারে? ভালো কিছু হতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে আগে থেকেই বুঝে নেয়া। তাহলে আমরা 1 নম্বরে কি খুঁজতেছি? মেডিটেরিয়ানের আশেপাশে কোন একটা জায়গা নিয়ে মারামারি। 2 নম্বরে আমরা কি খুঁজতেছি? কোন একটা কিছুর আতঙ্ক বা হুমকি। 3 নম্বরে আমরা কি খুঁজতেছি? জাহাজকে কিছু একটা করার ডিপার্টমেন্ট। 4 নম্বর আসছে the number of something meant that, মানে কোন একটা কিছুর সংখ্যার কারণে এটা হয়ে গেল যে মানে রোমান warships were the fastest। মিন মানে কারণ হওয়া, মিন মানে বোঝানো, আবার মিন মানে কারণ হওয়া। তাহলে রোমানদের যুদ্ধ জাহাজ ছিল সবচাইতে গতিময়, সবচাইতে বেশি গতিময়। কিসের সংখ্যা বেশি হওয়ার কারণে? তার নাম্বার অফ সামথিং। তাহলে জাহাজ বেশি গতিময়। আমাদের তথ্য লাগতেছে কি ব্যাপারে? জাহাজের গতিময়তার ব্যাপারে। তাদের জাহাজ, তাদের যুদ্ধ জাহাজ অন্যান্য সবার চেয়ে বেশি গতিময় ছিল। ওইখানে একটা কিছু সংখ্যা বেশি ছিল। কি কি হতে পারে? নাবিকের সংখ্যা বেশি হতে পারে, ইঞ্জিনের সংখ্যা বেশি হতে পারে, হ্যাঁ, অথবা অন্য যে কোনো একটা কিছু সংখ্যা বেশি হতে পারে। কিসের সংখ্যা বেশি হওয়ার কারণে তাদের জাহাজটা সবচাইতে দ্রুতগামী ছিল সেটা আমাকে বের করতে হবে। আবার আমরা দেখি 1 নম্বরে কি বের করতে হবে? স্থান। 2 নম্বরে কি বের করতে হবে? কিসের হুমকি। 3 নম্বরে কি বের করতে হবে? ডিপার্টমেন্টের কাজ শিখতে কি করা। 4 নম্বরে কি বের করতে হবে? সংখ্যা, যেটার কারণে জাহাজ গতিময়। গ্রোয়িং রোমান সাকসেস, এখানে ভার্বটা কোনটা? গ্রোয়িং রোমান সাকসেস ওয়াজ ডিসপ্লেড বাই দ্য নাম্বার অফ সামথিং দ্যাট ওয়ার বিল্ট ইন দ্য কোস্ট। এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা? সাকসেস হচ্ছে সাবজেক্ট। সাকসেস মানে কি? সফলতা, সফলতা। আর সাকসেসফুল মানে সফল। সফলতা কার সফলতা? ক্রমবর্ধমান সফলতা। রোমানদের ক্রমবর্ধমান সফলতা, বাড়ন্ত সফলতাটা ওয়াজ ডিসপ্লেড মানে দেখা গিয়েছিল কিসের মাধ্যমে? বাই দ্য নাম্বার অফ সামথিং, কিছু একটা সংখ্যা দেখে। তার মানে কিসের সংখ্যা দেখে তাদের সফলতা বাড়তেছে, দিন দিন উপরের দিকে যাচ্ছে, সেটা বোঝা গেছে। কিসের সংখ্যা হতে পারে? তাদের ধন সম্পদ বেড়ে গেছে হতে পারে, তাদের জাহাজ বেড়ে গেছে হতে পারে, তাদের ঘর বাড়ি বেড়ে গেছে, দুর্গ বেড়ে গেছে, এরকম কিছু একটা সংখ্যা বেশি ছিল। আবার এখানে বলছে যেটা যেটা দেখে বোঝা যাচ্ছে সেটা আবার কোত্থেকে দেখা যেত? দ্যাট ওয়ার বিল্ট অন দ্য কোস্ট। কোথায় তৈরি করা হতো সেটা? উপকূলে।
উপকূলে এমন একটা কিছু নির্মাণ করতো যেটা দেখে বোঝা যাচ্ছে যে তাদের সফলতা উপরের দিকে দিনকে দিন বাড়তেছে। তাহলে উপকূলে তারা কি নির্মাণ করছে? উপকূলে তারা নিশ্চয়ই কিছু একটা নির্মাণ করছে। তাহলে 1 নাম্বার কি বের করতে হবে? ভূমধ্যসাগরে কোন একটা স্থান। 2 নাম্বার কি বের করতে হবে? কিসের আতঙ্ক। 3 নাম্বার কি বের করতে হবে? শিপকে কি করার জন্য ডিপার্টমেন্ট। শিপকে কি করার জন্য ডিপার্টমেন্ট। 4 নাম্বার কি বের করতে হবে? কি কিসের সংখ্যা বেশি হওয়ার কারণে জাহাজ গতিময়। কনসেপ্ট নিতে হবে ভালো করে। 5 নাম্বারে কি বের করতে হবে? হ্যাঁ, তাদের সফলতা বোঝা গেছে সমুদ্র তীরের কিসের নির্মাণ দেখে। এরপর আসছে 36 ফ্যাসিলিটিস মানে কি? সুযোগ সুবিধা। কোথাকার সুযোগ সুবিধা? স্পেন। স্পেনের সুযোগ সুবিধা ওয়্যার ইউজড। ভার্ব কি? ওয়্যার ইউজড। মানে স্পেনের সুযোগ সুবিধাকে কাজে লাগানো হয়েছে। কেন? টু প্রডিউস, উৎপাদন করার জন্য। তাহলে কি উৎপাদন করার জন্য? একটা কিছু উৎপাদন করার জন্য। কি উৎপাদন করার জন্য স্পেনের সুযোগ সুবিধাকে কাজে লাগানো হয়েছে সেটা বের করতে হবে। আবার বলছে যে জিনিসটা উৎপাদন করা হইতো সেটা হুইচ মানে তার আগের নাও। তার মানে যেটা উৎপাদন করা হচ্ছে সেটা ওয়াজ এক্সপোর্টেড। সেটাকে কি করা হইতো? রপ্তানি করে দেওয়া হইতো। কোথায়? থ্রু আউট দ্য রোমান এম্পায়ার। স্পেনের সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে এমন একটা জিনিস তৈরি করা হতো যেটা সমস্ত রোম সাম্রাজ্যে রপ্তানি করে দেওয়া হতো। তাহলে আমাদেরকে 1 নম্বরে বের করতে হবে ভূমধ্যসাগরের একটা এলাকার নাম। 2 নম্বরে বের করতে হবে কিসের আতঙ্ক। 3 নম্বরে বের করতে হবে জাহাজকে কি করার ডিপার্টমেন্ট। 4 নম্বরে বের করতে হবে যে কিসের সংখ্যা বেশি হওয়ার কারণে জাহাজ গতিময়। 5 নম্বরে বের করতে হবে উপকূলে কিসের নির্মাণ দেখে বোঝা যাচ্ছে তাদের সাফল্য দিন দিন বাড়ছে। তারপর কত নম্বর? 5 নম্বর। 6 নম্বরে বের করতে হবে যে কি উৎপাদন করেছে স্পেনের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে যেটা সমস্ত রোম সাম্রাজ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। সবার শেষে আসছে 37 the development of a range of something ships। তার মানে শিপস মানে কি? জাহাজ। তাহলে ডেভেলপমেন্ট মানে আবিষ্কার। কোন ধরনের জাহাজের আবিষ্কারের কারণে ইনক্রিজ মানে বেড়ে গেছে, এফিসিয়েন্সি মানে লাভ, মানে খরচ কমছে লাভ বাড়ছে। তাহলে কোন ধরনের জাহাজের আবিষ্কারের কারণে খরচ কমেছে লাভ বেড়েছে। তার মানে জাহাজের ধরন বের করতে হবে। কি বের করতে হবে? জাহাজের ধরন। তাহলে আমাদের মাথায় প্রশ্ন হচ্ছে আমরা অ্যানালাইসিস ইনস্ট্রাকশন করলাম, প্রেডিকশন করলাম, অ্যানালাইসিস করলাম, সাথে সাথে কি করলাম? হাইলাইটটা করে ফেললাম। তো এটা এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সেকশন 4 এ আসে এবং সেকশন 4 এ কোনো ব্রেক দেয় না। এজন্য খুব ফাস্ট করতে হবে। এক্সারসাইজ না করলে এটা তো আমি অনেক সময় নিয়ে কিন্তু বুঝালাম, বাট পরীক্ষার হলে এটা করতে হবে মানে 1 মিনিটের মতো সময় থাকবে না। 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে এই কাজটা করে ফেলতে হবে। ফাস্ট রিডার না হইলে, দ্রুত রিডিং করতে না পারলে তারা কিন্তু এখানে পারবে না। তো আমরা আরেকবার চিন্তা করি যে কি বলছে। 1 নম্বরে কি বের করতে হবে? একটা প্লেস। 2 নম্বরে আতঙ্ক। 3 নম্বরে জাহাজকে কিছু করার ডিপার্টমেন্ট। 4 নম্বরে সংখ্যা। 5 নম্বরে হ্যাঁ সফলতা মানে কি কিসের নির্মাণ দেখে হ্যাঁ সফলতা বোঝা যাচ্ছে। 6 নম্বরে কিসের কি উৎপাদন করছে। 7 নম্বরে একটা জাহাজের ধরন। 7 নম্বর। ঠিক আছে, আমরা শুনি এবং আনসার করার চেষ্টা করি। Welcome to the Science Scare, your friendliest preparation solution. This is IELTS listening. Practice 15. We need to accompany our discussion of the facts with some consideration of what facts mean, or which facts have meaning. But more of that later. Let's start with looking at one very important period of the history of the Mediterranean, the period of Roman influence. This was born out of the death of Alexander the Great. His grip on the area went, and what directly ensued was a period of intense conflict which focused on the eastern Mediterranean, as opponents sought to gain control of that area. Rome began to emerge from this as a potential dominant force, but obstacles such as a lack of overall planning, and in particular the ever-present menace of piracy, lay in the way of success. Gradually,
the Romans improved the power of their ships and fighting equipment. They also formed a series of alliances which effectively reduced the size and number of enemies. And a key measure they took was creating an office of government specifically charged with repairing their fleets. However many ships they and their enemies had, Rome from now on would have the highest proportion out, patrolling and fighting. There were, of course, no engines in ships in those days, and another aspect in the battle for supremacy was speed through human effort. Rivals built ships with ever-increasing numbers of oars, but what really mattered was the amount of human pulling strength attached to each one, and the Romans, benefiting from their great population of slaves, was able to have every oar pulling faster and harder than anyone else's. Eventually, Rome's dominance was more or less complete. Their possession of the sea became their enjoyment of the sea. Their name for the Mediterranean translates as our sea, and that's how they saw it. The shores were, of course, by now very well fortified, but now the Romans began also to demonstrate their comfort in power and put up a great many large houses, visible far out to sea. Wealthy merchants and retired generals lived in leisure in these temples to their own prosperity. The maritime security of the Mediterranean and the immense availability of trading destinations meant that all sorts of suppliers and craft producers clustered around any reachable section of the sea's edge. Some of these settlements were small, while others were large, producing saltfish in Italy, for example, or the fish sauce that was sent to every corner of the empire from Spain. With dominance of the seaways established, the primary purpose of ships evolved from fighting other ships to transporting goods. Economics generated a drive to carry as much as possible on each trip, and as ships were built for carrying loads such as wine or stone exclusively, these types of specialized vessels led to greater cost effectiveness. And so things continued for many years. Welcome to Bosnian Skin. Welcome. আমাদের এক নম্বরে বের করতে হবে একটা এলাকার নাম, তাই না? To Bosnian Scare. Your friendliest preparation. Accompany our discussion of the facts with some consideration of what facts mean, or which facts have meaning. But more of that later. Let's start with looking at one very important period of the history of the Mediterranean. Let's start with look at মানে কি? নজর দেয়া। তো শুরু করা যাক নজর দিয়ে। At one very important period of history, ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ আমলের দিকে নজর দিয়ে শুরু করা যাক। আমলটা কি? হ্যাঁ, রোমান ইনফ্লুয়েন্স, রোমানদের আধিপত্য। The period of Roman influence. The period of Roman influence. This was born out of the death of Alexander the Great. This was born. This বলতে কাকে বোঝাচ্ছে? কিছুটা না? রোমান ইনফ্লুয়েন্স, রোমানদের আধিপত্য। এরপরে বলছে this was born, তার মানে this দ্বারা আগের কথাটাকে বোঝাচ্ছে না? রোমানদের আধিপত্যটা শুরু হয়েছে out of the death of Alexander the Great. মহামতি আলেকজান্ডারের মৃত্যুর পরপর এই রোমানদের আধিপত্য শুরু হয়। His grip on the area went. His grip মানে কি? GRIP, grip। হ্যাঁ, আঁকড়ে ধরা কোনো কিছু, তাই না? দখল। হিজ বলতে কার এখানে? মহামতি আলেকজান্ডার। মহামতি আলেকজান্ডারের দখল, হিজ গ্রিপ অন দি এরিয়া। অন দি এরিয়া মানে অত্র এলাকায়। ওয়েন্ট মানে চলে গেছে। মৃত্যুর পর অত্র এলাকা থেকে তার দখল চলে গেছে, মানে মোহাম্মদ আলেকজান্ডারের মৃত্যুর পর উক্ত এলাকায় তার দখল আর রইল না। And what directly ensued was a
and what directly ensued এবং এখান থেকে সরাসরি যে জিনিসটা ensued হয়েছে ensued মানে কি not ensured it's ensued R9 ensue মানে হচ্ছে emerge উদ্ভূত হওয়া emerge কোনো কিছু উদ্ভূত হওয়া সৃষ্টি হওয়া তো এখান থেকে যে জিনিসটা উঠে আসছে সেটা হচ্ছে period of intense conflict. a period of intense conflict তাহলে intense মানে কি তীব্র conflict মানে কি দ্বন্দ্ব তাহলে পাওয়ার স্ট্রাগলটাকে ওরা ঘুরায় কি বললো intense conflict তাহলে মহামতি আলেকজান্ডারের মৃত্যুর পরপরই তাদের আধিপত্য শুরু হলো তার মৃত্যুর পরপর অত্র এলাকায় মহামতি আলেকজান্ডারের দখলটা ছুটে গেল এবং এখান থেকে সরাসরি যে জিনিসটা শুরু হলো সেটা হচ্ছে তীব্র একটা দ্বন্দ্ব আচ্ছা দ্বন্দ্বটা কি রকম which focused on মানে which দ্বারা কাকে বোঝাচ্ছে যেই দ্বন্দ্বটা আলোকপাত করেছিল which focused on তাহলে কনসার্নিং কথাটাকে ওরা ঘুরাই বলছে which focus on যে দ্বন্দ্বটার কেন্দ্রবিন্দু ছিল এখনই বলবে the Eastern Mediterranean. কি বললো ইস্টার্ন মেডিটেরেনিয়ান তাদের এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু ছিল ভূমধ্যসাগরের পূর্ব অঞ্চল তাহলে ইস্টার্ন অনেকে বানান ভুল করেছে ই এর সাথে একটা এ হবে এ না দিলে এটা কাটা যাবে তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের আনসার কি হবে ইস্টার্ন 2 নাম্বার আমরা কি খুঁজতে যাচ্ছি 2 নাম্বার আতঙ্কটা কিসের তাই না As opponents sought to gain control of that area. কেন্দ্রবিন্দু কেন ছিল as opponents তাহলে স্ট্রাগল এখানে রাইভাল কথাটাকে ওরা কি বলছে as opponent sought to gain sought মানে কি sought seek এর past tense sought যেহেতু অপোনেন্টরা চেয়েছিল টু গেইন মানে নিতে বা পেতে কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ অফ দ্যাট এরিয়া যেহেতু প্রতিপক্ষরা এটার উপর নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল সেহেতু ভূমধ্যসাগরের পূর্ব অঞ্চলটা নিয়ে ভূমধ্যসাগরের পূর্ব অঞ্চলটাকে কেন্দ্র করে একটা তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল তাহলে এখন আমরা আসলে কি খুঁজতেছি কিসের মানে তাদের আধিপত্যে কিসের হুমকি এসেছিল সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে Rome began to emerge from this as a potential dominant force. Rome began to emerge মানে উঠে আসা বেশি উঠা from this মানে এই তীব্র দ্বন্দ্ব থেকে রোমান উঠে এসেছে as a potential dominant force অত্যন্ত শক্তিধর বাহিনী হিসেবে বের হয়ে আসছে কে রোমান But obstacles such as a lack of overall planning but obstacles মানে বাধা obstacles গুলো কি such as lack of overall planning প্রথম বাধা যেটা সেটা হচ্ছে lack of মানে কি lack of ঘাটতি কিসের ঘাটতি ওভারঅল মানে কি সামগ্রিক পরিকল্পনার ঘাটতি ছিল একটা বাধা কি তাদের সামগ্রিক পরিকল্পনার ঘাটতি and in particular এবং বিশেষ করে আরেকটা বাধা কি ever present menace of piracy কি বললো 2 নম্বর ঘাটতি যেটা ever present মানে কি ever present নিত্য নৈমিত্তিক consistent ever present menace মানে কি menace মানে হচ্ছে হুমকি আতঙ্ক ever present menace of কি piracy মানে কি piracy মানে জলদস্যু শিওর
হ্যাঁ কোন পাইরেসি না সিনেমা পাইরেসি ওই পাইরেসি নকলটাও এক ধরনের পাইরেসি তো হ্যাঁ আমার ব্যবসার টাকা তুমি পাইরেসি করে নিয়ে যাচ্ছ না আমি এত কষ্ট করে একটা জিনিস উদ্ভাবন করলাম তুমি নকল করে সবগুলো নিয়ে যাচ্ছ আচ্ছা যাই হোক পাইরেসি আমরা একটু জিনিসটা খেয়াল করি চোর ইংলিশ কি বানান কি TH IEF না EIF থিফ এই থিফ হচ্ছে চোর আর চুরির ঘটনাকে ইংরেজিতে কি বলে থেফট ডাকাত ইংলিশ কি রবার আর ব্যাংক ডাকাতির ঘটনাকে কি বলে রবারি ঠিক আছে রবারি আচ্ছা তাহলে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান এটা তো আমরা অনেক শুনেছি না পাইরেটস মানে কি জলদস্যু জলদস্যুর আক্রমণের ঘটনাকে কি বলে পাইরেসি আচ্ছা যারা শিডেল দরজা জানালা বা মাটি শীত কেটে ঢুকে তাদের কি বলে বার্গলার আর তাদের এই ধরনের চুরির ঘটনাটাকে কি বলে বার্গলারি একটা হচ্ছে ব্যক্তি আর একটা হচ্ছে সেই ব্যক্তি দ্বারা ঘটিত ঘটনা তাহলে আক্রমণ আতঙ্ক কিসের আতঙ্ক জলদস্যুর আতঙ্ক নাকি জলদস্যুর আক্রমণের আতঙ্ক তাহলে দি এভার প্রেজেন্ট মেনেস অফ পাইরেসি এরপর কি বললো এভার প্রেজেন্ট মেনেস অফ পাইরেসি এরপরটা আমরা একটু শুনি এটা একটু লিখে নেই এগুলো লিখে নিয়েছি তো বার্গলার বার্গলার মানে শিডেল চোর শিডেল কেটে যে চুরি দরজা জানালা ভেঙে যারা ঢুকে চুরি করে মডার্ন যুগে তাদেরকে শিডেল চোর বলা আগের যুগে যারা ওই যে শীত কেটে মাটিকে ছিদ্র করে ভিতরে উঠতো তাহলে থিফ থেফট রবার রবারি পাইরেটস পাইরেসি বার্গলার বার্গলারি ঠিক আছে তাহলে দুইটা অভাব একটা হচ্ছে ল্যাক অফ ওভারঅল প্ল্যানিং এন্ড এভার প্রেজেন্ট মেনেস অফ পাইরেসি দুইটা ঘাটতি একটা হচ্ছে সার্বিক পরিকল্পনার অভাব আর একটা হচ্ছে নিত্য নৈমিত্তিক জলদস্যুর আক্রমণের আতঙ্ক lay in the way of success. lay in the way of success lay in the way of success শব্দের অর্থ কি lay in the এটা লিখে নেই একটা ফ্রেজ lay in the way of success সফলতার পথে অন্তরায় হওয়া lay in the way of success lay কিন্তু lie এর past tense lie মানে শোয়া lie এর past tense হচ্ছে lay in the way of success তাহলে নিত্য নৈমিত্তিক জলদস্যুর আক্রমণের আতঙ্ক এবং সার্বিক পরিকল্পনার অভাব এই দুইটা তাদের আধিপত্যের সফলতার পথে অন্তরায় হয়েছে তাহলে আমাদের আনসার কি হবে এখানে আনসার হবে পাইরেসি PIRACY পাইরেসি the ever present means of piracy এখন আমাদের পরবর্তী কি প্রশ্ন লাগবে পরবর্তী আমাদের কি খুঁজে বের করতে হবে কোন টাইপের না শিপকে কি করার ডিপার্টমেন্ট শিপকে কিছু একটা করার মডিফাই হতে পারে যখন একটা কিছু হতে পারে দেখি আমরা কি বলে Gradually, the Romans improved the power of their ship. Gradually, Romans improved the power of their ships And fighting equipment. and fighting. They also formed a আস্তে আস্তে তারা জাহাজের শক্তি বাড়াই ফেলছে এবং তাদের অস্ত্র সরঞ্জামও বাড়াই ফেলছে series of alliances. They also formed a series of alliances. তারা অনেকগুলো জোটও তৈরি করছে জোট করে না কয়েকজন শত্রুর সাথে মিলে একটা জোট হয়ে গেছে alliances which effectively reduced the size and number of enemies. এই জোটের কারণে তাদের শত্রুর আকার সাইজ এবং সংখ্যা দুটাই কমে গেছে কারণ আমার 5টা শত্রু দুইটার সাথে আমি বন্ধুত্ব করে ফেললাম তাহলে শত্রু আর কয়টা
তিনটা, বাকি শত্রুরা ভয় পাবে না। And a key measure they took কি বললো? And a key measure, key measure মানে measure শব্দের অর্থ কি? And a key measure they took, key measure, yes, key মানে প্রধান, measure মানে পদক্ষেপ। তারা যে প্রধান পদক্ষেপ নিয়েছিল, তারা যে প্রধান পদক্ষেপটা নিয়েছিল সেটা কিসের পদক্ষেপ? was creating an office of government. কি বললো? Creating an office of government মানে কি? Creating an office of কি বললো? Government, government এটার অর্থ কি? গভর্নমেন্ট শব্দের অর্থ কি? সরকার, আমরা তো এটাই বলবো তাই না? তাহলে সরকারের একটা অফিস সৃষ্টি করেছে সরকারের জন্য, হ্যাঁ। গভর্ন শব্দের অর্থ নিয়ন্ত্রণ করা। তাহলে গভর্নমেন্ট মানে নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণের দপ্তর সৃষ্টি করেছিল। তাদের যে প্রধান পদক্ষেপ তারা নিয়েছিল সেটা হচ্ছে তারা একটা নিয়ন্ত্রণের দপ্তর তৈরি করেছিল। নিয়ন্ত্রণের দপ্তর মানে হচ্ছে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট থেকে আমরা কি করি? ফিজিক্স ডিপার্টমেন্টে কিসের কাজ হয়? কেমিস্ট্রি না বোটানির? ফিজিক্স ডিপার্টমেন্টে, হ্যাঁ, ফিজিক্স ডিপার্টমেন্টে শুধু ফিজিক্সের কাজই হবে, কারণ মানে এটা অফিস অফ গভর্নমেন্ট। এখানে শুধু ফিজিক্সের নিয়ন্ত্রণ করার জন্যই এটার এই দপ্তরটা তৈরি হয়েছে। ঠিক একইভাবে তারা যে প্রধান পদক্ষেপ নিয়েছিল সেটা হচ্ছে একটা কি তৈরি করেছিল? ডিপার্টমেন্ট তৈরি করেছিল। আচ্ছা, এরপরে শুনি ডিপার্টমেন্টটা কিসের কাজ কি? Specifically charged with কি বললো? স্পেসিফিক্যালি শব্দের অর্থ কি? বিশেষভাবে। চার্জড উইথ শব্দের অর্থ কি? চার্জড উইথ, হ্যাঁ, অফিস ইনচার্জ মানে কি? পুলিশের অফিস ইনচার্জ ওসি, তার কাজ কি? পুরো অফিস নিয়ন্ত্রণ করে না? তাহলে চার্জড উইথ মানে দায়িত্বপ্রাপ্ত। কে দায়িত্বপ্রাপ্ত? বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত। কে বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত? ওই ডিপার্টমেন্টটা। এরপরেই শুনি, তাহলে তারা যে প্রধান পদক্ষেপ নিয়েছিল সেটা হচ্ছে বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত একটা ডিপার্টমেন্ট করেছিল। কিসের জন্য বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত? repairing their fleets. Repairing their fleets. ফ্লিট শব্দের অর্থ কি? ফ্লিটস, শিপসটাকে ওরা চেঞ্জ করে বলল ফ্লিট। ফ্লিট মানে হচ্ছে নৌবহর। আর রিপেয়ারিং, রিপেয়ারিং মানে তাহলে আনসার কি হবে? তো শিপস কথাটাকে ঘুরাই বলছে ওরা, সিনোনিম বলছে। হ্যাঁ, আমরা তো শিপের কখন শিপ বলে কখন শিপ বলে, হ্যাঁ। তাহলে তারা প্রথম মানে এই যে তাদের মানে সফলতার পথে বাধা, সার্বিক পরিকল্পনা, তারপর এই যে জলদস্যু আক্রমণ, তারা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল, সেটা হচ্ছে জাহাজকে মেরামত করার জন্য তারা একটা ডিপার্টমেন্ট তৈরি করেছিল। এরপর আমাদের কি বের করতে হবে? জাহাজের গতি বাড়াইছে। কনসেপ্ট মিনিং বুঝতে হবে। সেন্টেন্সের মিনিং যদি আমি আগে বুঝতে না পারি তো ওদের কথা যতই শুনি না কেন, যতই বুঝি না কেন, কোনো লাভ হবে? উত্তর কখনোই বের করতে পারবো। However many ships they and their enemies had, however many ships they and their enemies had, তাদের বা তাদের শত্রুদের যত জাহাজই থাকুক না কেন, Rome from now on would have the highest proportion out. But Rome from now on would have the highest proportion out. Proportion out মানে proportion মানে তুলনা। আনুপাতিক হারে এগিয়ে কে থাকবে? রোমানরা এগিয়ে থাকবে। কিন্তু কেন বলছে? বলে নাই। Trolling and fighting. আনুপাতিক হারে এগিয়ে থাকবে কোন ক্ষেত্রে? পেট্রোলিং এন্ড ফাইটিং। পেট্রোলিং শব্দের অর্থ কি? পেট্রোলিং এন্ড ফাইটিং। পেট্রোল মানে মহড়া, মহড়া দেওয়ার কাজে এবং যুদ্ধের কাজে তারাই বেশি এগিয়ে থাকবে। কারা?
রোমানরা। কেন? মহড়া দেওয়ার কাজে এবং যুদ্ধের কাজে কারা এগিয়ে থাকবে? রোমানরা। কেন? এখনো বলেনি। There were, of course, no engines in ships in those days. কি বললো? There were, of course, no engines in those days. There were, of course, no engines in ships in those days. তৎকালীন সময়ের জাহাজে কোনো ইঞ্জিন ছিল না। And another aspect in the battle for supremacy. And another aspect in battlefield supremacy. Battlefield supremacy মানে? তাহলে যুদ্ধক্ষেত্রে আধিপত্যের আরেকটা দিক হচ্ছে, দিকটা কি এখনো বলেনি? Was speed through human effort. Speed through human effort. মনুষ্য শক্তি দ্বারা সৃষ্ট গতি। Speed through human effort. Human মানে মানুষ, effort মানে শক্তি, প্রচেষ্টা। তাহলে কি বলতেছে এরা? যুদ্ধক্ষেত্রে সেরা হওয়ার উপায় কি? মানুষকে কাজে লাগিয়ে গতি বাড়ানো। মানুষকে কাজে লাগিয়ে গতি বাড়ানো। তাহলে আমরা একটু অনুমান পাচ্ছি যে জাহাজগুলো বেশি গতিময় হওয়ার পিছনে কারণ ছিল মানুষ, কিন্তু কোন মানুষ এখনো বলেনি। আমরা একটু শুনি। Rivals built ships with ever increasing numbers of oars. কি বললো? Rivals built ship. প্রতিপক্ষরা জাহাজ বানাইতো with ever increasing number of oars. Ever increasing number of oars. Oars মানে কি? দাঁড়, বইটা, নৌকা যেটা দিয়ে টানে। হ্যাঁ, তাহলে প্রতিপক্ষরা কি নৌকা কি শিপ কিভাবে বানাইতো? একটা শিপ বানাইলে তার মধ্যে কি বেশি বানাইতো? বইটা বেশি। যত বেশি বইটা তত বেশি গতি। ঠিক আছে না? কিন্তু এখনো আমরা দেখি নাই বইটা আনসার হবে কিনা। But what really mattered, আবার বাট বলছে, কিন্তু আসল ব্যাপার যেটা, but what really mattered was the amount of human pulling strength attached to each one. the amount of human pulling strength. মানুষ দ্বারা টানিত শক্তির পরিমাণ, attached যেটা সংযুক্ত, to each one. এখানে each one দ্বারা কাকে বোঝাচ্ছে? each one. each one মানে each oar. কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে প্রতিটা বইটার সাথে কতটুকু মনুষ্য শক্তি যুক্ত আছে। শুধু আমি নৌকা বানাইলাম আর বইটাই ভরাই ফেললাম, কিন্তু মানুষ নাই টানার, তাহলে ওই জাহাজের গতি হবে না। জাহাজের গতি বাড়বে কিসের উপর? বলতেছে what really mattered is the amount of human pulling strength attached to each one. প্রতিটি বইটার সাথে সংযুক্ত মনুষ্য শক্তিটাই নির্ধারণ করবে আসল গতিটা। তাহলে এখন এদের যে জাহাজ, এটার গতি কেন বেশি সেটা একটু বলবে, খেয়াল করি। And the Romans, benefiting from their great population of slaves, And Romans benefiting from তাহলে Romans benefiting from their population of slaves. তাদের increasing population of their slaves. বেশি থেকে বেশি কৃতদাস থাকার কারণে তারা কি হচ্ছিল? উপকৃত হচ্ছিল। was able to have every oar pulling faster and harder than anyone else's. Was able to pull every oar faster and harder than anyone else. তাহলে তারা বেশি কৃতদাস, তাদের বেশি চাকর বাকর থাকার কারণে জাহাজের প্রতিটি বইটা অন্য যে কোনো কারো তুলনায় তারা খুব দ্রুত এবং খুব শক্তভাবে টানতে পারত। তাহলে কি কারণে তাদের জাহাজের গতি বেশি? কিসের সংখ্যা বেশি? স্লেভস। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার কি হবে? দ্য নাম্বার অফ স্লেভস, দাস। তাহলে আমরা চারটা পেয়ে গেছি। প্রথমটা কি ছিল? ইস্টার্ন। দ্বিতীয়টা কি? পাইরেসি। তৃতীয়টা কি ছিল? রিপেয়ারিং।
এরপরে আমাদের বের করতে হবে কি কিসের সংখ্যা বেশি, তাই না? Eventually, Rome's dominance was more or less complete. Eventually, Rome's dominance was more or less complete. Complete মানে কি? অবশেষে রোমানদের ডমিনেন্স মানে আধিপত্য কম বেশি মোটা, মোরলেস মানে মোটামুটি, মোরলেস মানে কি মোটামুটি, কমপ্লিট মানে পরিপূর্ণতা পেয়েছিল। অনেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লিটটাকে শেষের সাথে কনফিউজ করে ফেলি। তো কমপ্লিট এবং ফিনিশ এই দুইটা ওয়ার্ড খেয়াল করতে হবে, এক জিনিস না। হ্যাঁ, কমপ্লিট এক জিনিস, ফিনিশ আরেক জিনিস। If you do not marry, your life is not complete, and if you marry, your life is finished. কথা বুঝে গেছে? তাহলে এই জিনিসটা মনে থাকলে কমপ্লিট এবং ফিনিশের ডিফারেন্সটা মনে থাকবে। হ্যাঁ, শেষ তাহলে বিয়ে শাদী করিও না, চিরকুমার থাকো। ওকে, নেক্সট। তাহলে এখন তাদের আর জলদস্যুর ভয় নেই, তারা এখন মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। Their possession of the sea became their enjoyment of the sea. Their possession of the sea became their enjoyment of the sea. এই সাগরের মালিকানা এখন তাদের আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে। Their name for the Mediterranean translates as our sea, and that's how they saw it. মেডিটেরেনিয়ান শব্দের অর্থই হচ্ছে আমাদের সাগর, আর এবং এই মেডিটেরেনিয়ানকে তারা তাদের নিজেদের সাগর বলেই মনে করত। The shores were of course by now বর্তমানে এই সাগরের তীরগুলো well fortified. Very well fortified. Well fortified মানে ফোর্ট মানে কেল্লা, আর ফোর্টিফাইড মানে সুরক্ষিত। বর্তমানে আগের মতো কোনো ভয় নেই, এখন খুবই সুরক্ষিত। But now the Romans began also to demonstrate their comfort in power. Now began to demonstrate their comfort in power. Comfort in power. ক্ষমতার আনন্দ তারা দেখানো শুরু করেছে। And put up a great many large houses. And put up মানে হচ্ছে build, নির্মাণ করা। A great many large houses. অনেকগুলো বড় বড় বাড়ি বানিয়েছে। Visible far out to sea. Visible far out to sea. সাগরের অনেক দূর থেকে এই বাড়িগুলো দেখা যায়। তার মানে কোথায় বানিয়েছে? কোস্টে। তাহলে কোস্টে কি বানিয়েছে? তাহলে আমরা এখানে আনসার লিখবো লার্জ হাউসেস হবে। A number of large houses. তাহলে আমরা দেখতে দেখতে 5টা প্রশ্নের আনসার বের করে ফেলেছি। এখন আমাদেরকে বের করতে হবে আর 2টা। একটা হচ্ছে কি কোন ধরনের স্পেনের ফ্যাসিলিটি বলছে, খুব খেয়াল করতে হবে। হ্যাঁ, স্পেনের ফ্যাসিলিটিকে কাজে লাগিয়ে কি তৈরি করা হতো, যেটা সমগ্র স্পেনে রোম সাম্রাজ্যে ছড়িয়ে দেওয়া হতো। Wealthy merchants and retired generals. কে? Wealthy merchants অর্থাৎ ধনী বণিকরা, and retired general এবং অবসরপ্রাপ্ত জেনারেলরা lived in leisure in these temples to their own prosperity. মানে আনন্দে এই টেম্পল বলতে বিশাল বিশাল হাউসকে, লার্জ হাউসকে বলছে সিনোনিম। এই হাউসগুলোতে আনন্দে সময় কাটাতো। The maritime security of the Mediterranean. The maritime security of the Mediterranean. Maritime security মানে সামুদ্রিক নিরাপত্তা, সিকিউরিটি মানে নিরাপত্তা, মানে মেডিটেরেনিয়ানের সামুদ্রিক নিরাপত্তাটা এখন And the immense availability of trading destinations.
and immense availability অর্থাৎ of trading destination তার মানে ব্যবসা করার অনেকগুলো গন্তব্য এখানে আছে এবং সমুদ্রের নিরাপত্তা আছে এই দুইটা কারণে meant that all sorts of suppliers and craft producers সকল ধরনের সাপ্লায়ার এবং ক্রাফট প্রোডিউসাররা clustered around any reachable section of the sea's edge. clustered around any reachable section of the edge clustered around মানে জড়ো হওয়া তাহলে সমুদ্রের প্রান্তে গমনযোগ্য যে কোনো জায়গায় গিয়ে লোকজন কি হইতো জড়ো হইতো কারণ এখানে কোনো ভয় নেই আর ব্যবসার যথেষ্ট সুযোগ আছে Some of these settlements were small. Some of these settlements were small এখন বললো কি settlements মানে কি বসতি নিষ্পত্তিও হয় এখানে বোঝাচ্ছে কি কনটেক্সটে ওই যে লোকজন এসে জড়ো হয়েছে তাহলে ওরা এখানে থাকতেছে না এখানে একটা বসতি হয়ে গেল না এই যে বসতি লোকজন এসে সাগরের বিভিন্ন প্রান্তে বসে একটা বসতি তৈরি করেছে এই বসতিগুলো কিছু কিছু বসতি were small some of the settlements were small while others were large আবার কিছু কিছু বসতি ছিল অনেক বড় producing salt fish in Italy producing salt fish কোথায় in Italy আমাদের স্পেনে না আমাদের দরকার কি স্পেন কি ব্যাপার তাহলে এই যে বসতি এর মধ্যে একটা বসতি হয়ে গেছে একটা দেশ ইটালি যেখানে কি তৈরি করা হতো সল্ট ফিশ নোনা মাছ or the fish sauce মাছের চাটনি was sent to every corner of the empire from Spain. Were sent to every corner of the empire from Spain. ঝামেলা কোথায় স্পেন আমরা তো মানে পরীক্ষার সময় কি করি যে ওয়ার্ডের দিকে তাকে স্পেন কই স্পেন পাইলে তারপর উত্তর পাবো এখন উত্তরটা তারা আগে বলে দিয়েছে মিনিং না বুঝে শুনতে গেলে বিপদ এখানে ওরা যে কনটেক্সটে বলতেছে এখন মানে সবগুলো মানুষ ভূমধ্যসাগরে যে কোনো এলাকায় এসে জড়ো হচ্ছে ফলে এখানে বসতি সৃষ্টি হচ্ছে এর মধ্যে একটা বসতি হচ্ছে ইটালি যেখানে সল্ট ফিশ তৈরি করা হতো আবার যেমন ধরেন ফিশ সস উৎপাদন করে সমস্ত কোথায় ছড়িয়ে দেওয়া হতো রোম রাজ্যে তাহলে আমাদের তো ওই কথাটা আসছে না এক্সপোর্টেড থ্রু আউট দ্য রোমান এম্পায়ার কিন্তু হয়তো কোথায় ইন স্পেন তাহলে আমাদের এই প্রশ্নের আনসার কি হবে ফিশ সস এটা হচ্ছে আইএলটিএস এর লিসেনিং এর সবচেয়ে কঠিন সেকশন 4 এটাতে পারলে 9 বেঞ্চ এরপর আমাদের বাকি রইল কি লিখে দিছি দেখুন এরপরে কোন ধরনের জাহাজ আবিষ্কারের কারণে খরচ কমছে লাভ বাড়ছে with dominance of the seaways established with the dominance of seaways মানে সাগর পথ established প্রতিষ্ঠিত seaway মানে পথ সাগর পথের আধিপত্য প্রতিষ্ঠা পাওয়ার কারণে the primary purpose of ships জাহাজের মৌলিক উদ্দেশ্য from fighting other ships বদলে হয়ে গেছে from fighting other ships to transporting goods আগে যে জাহাজ তৈরি করা হতো যুদ্ধের জন্য এখন সেই জাহাজের উদ্দেশ্য হচ্ছে মালামাল আনা নেওয়া economics generated a drive to এখানে লাভ লোকসানের বিষয়টা ইকোনমিক্স মানে লাভ লোকসানের বিষয় জেনারেটেড আ ড্রাইভ লাভ লোকসানের বিষয়টা একটা চালিকা শক্তি হিসেবে কাজ করেছে carry as much as possible on each trip এজন্য প্রতিটা জাহাজে প্রতিটা ভ্রমণে বেশি থেকে বেশি মালামাল আনা নেওয়ার চেষ্টা করা হইতো and as ships were built for carrying loads such as wine or stone exclusively তাহলে জাহাজ কিসের জন্য তৈরি হইতো carrying wine and stone exclusively wine and stone
এক্সক্লুসিভলি। জাহাজ তৈরি হইতো কিসের জন্য? যুদ্ধের জন্য না, শুধু মদ এবং পাথর আনা নেওয়ার জন্য, কেবল মদ এবং পাথর আনা নেওয়ার জন্য যেহেতু জাহাজ তৈরি হতো, সেহেতু These types of specialized vessels these types of specialized vessels, এই যে মদ এবং পাথর আনা নেওয়ার এই বিশেষ ধরনের জাহাজ, স্পেশালাইজড ভেসেলস মানে হচ্ছে শিপ। ওইখানে বলছিল ফ্লিট আর এখানে বলছে কি ভেসেলস। এই যে শিপস এর অর্থটা ঘুরে বললো, তাহলে বাকি রইল কি স্পেশালাইজড। These types of specialized vessels, এই ধরনের বিশেষ জাহাজ, led to greater cost effectiveness. led to greater cost effectiveness. Led to মানে দেয়া, leader past tense led to, greater মানে বেশি, বেশি দিয়েছে, বেশি কি বেশি দিয়েছে? cost effectiveness মানে efficiency, cost effectiveness। হ্যাঁ, এই বিশেষ ধরনের জাহাজের কারণে খরচ কমেছে, লাভ বেড়েছে। তাহলে আমরা এখানে কি কি দেখলাম? সবগুলো প্রশ্নের আনসারটা দেখে ফেলেছি। তো 1 নম্বরের আনসার হচ্ছে ইস্টার্ন, 2 নম্বরের আনসার হচ্ছে পাইরেসি, 3 নম্বরের আনসার হচ্ছে রিপেয়ারিং, 4 নম্বরে স্লেভ, 5 নম্বরে লার্জ হাউসেস, 6 নম্বরে ফিশ সস, 7 নম্বরে হচ্ছে স্পেশালাইজড। এই ধরনের প্রশ্নগুলো যে ক্লাস করলাম তারপরে পরীক্ষার হলে চলে গেলাম, বিপদ হবে না। আমি ফুটবল খেলা দেখলাম, আচ্ছা বুঝছি এইভাবে গোল দিতে হয়, ঠিক আছে, কালকে টুর্নামেন্টে জয়েন হবে না। আগে আমি যে দেখিয়ে দিয়েছিলাম, যে যেভাবে দেখালাম ঠিক ওইভাবে বাসায় সময় নিয়ে ধরে ধরে টেনে 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 আগে স্কিলটা বাড়াইতে হবে, তারপর করতে হবে ক্যাম্প। স্ক্রিপ্ট রাইটিং না, ওই যে এখন যেটা বলতেছি যে প্রথমে তো একবার দিয়ে দিব, আমি যেভাবে নিলাম প্রথমে কি করলাম, আমি পুরোটা নিয়ে ফেললাম না টেকনিক দিয়ে, তারপর এখন টেনে টেনে আমি দেখলাম, প্রথমে এইভাবে করে ফেলবো, এর মধ্যে 0 হোক 1 হোক 2 হোক কোনো সমস্যা নেই, তারপর আবার পজ করে করে টেনে টেনে মিলাই দেখবো, ঠিক আছে। যে ওয়ার্ড গুলো পারি না সেই ওয়ার্ড গুলো শিখবো, এবং কিছু কিছু ওয়ার্ড যেমন কোর্স বললো, অনেকগুলো ওয়ার্ড বললো, আমরা বলি এক ধরনের উচ্চারণ, ওরা বলে আরেক ধরনের, এগুলোর সাথে ফ্যামিলিয়ারাইজ হতে হবে, তাহলে আমি পরীক্ষায় ভালো করতে পারবো। ঠিক আছে, তাহলে এইখানে রইল আজকে ক্লাস।